গুড আফটারনুন। শুরুতে আসসালামু আলাইকুম। আমি বরাবরের মতো শেখ আসাদুজ্জামান পারভেজ তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমাদের দ্বিতীয় পর্ব আলোচনা করার জন্য। আমরা গতদিন আর্টিকেলের এ এবং অ্যান নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দি এর ব্যবহার আলোচনা করব, যেটি ইংরেজিতে যেটির ব্যবহার অত্যন্ত বিস্তৃত। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আর একটা বিষয় বলে রাখি, আমি কিন্তু অলরেডি এই শব্দটির উচ্চারণ গতকালকে বলেছি যে দি কখন হবে এবং দা কখন হবে সেটা আমি বলেছি। আচ্ছা, আমরা তো একেবারে আলোচনায় চলে যাই। যেমন প্রথমে আমরা আসলে যে ইংরেজিতে দি এর ব্যবহার যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি হয়, তো আমরা সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আর যেগুলো একটু আমাদের কাছে মোটামুটি কঠিন বা জটিল মনে হয়, আমি সেই নিয়মগুলোই আলোচনা করব। তোমরা জানো দি এর অসংখ্য, প্রায় 60 থেকে 70টার মতো নিয়ম আছে। তো আমরা এর মধ্যে বেছে বেছে যেগুলো কঠিন নিয়ম এবং জটিল এবং দুর্বোধ্য নিয়ম, আমরা সেই নিয়মগুলো আলোচনা করব। তো যা হোক, আমরা প্রথমে শুরু করি। প্রথমে তোমরা রুল 1, 2 এভাবে করে লিখে নিতে পারো। সহজভাবে বলি, আমরা বলি যে পৃথিবীতে যে জিনিসটি একটি আছে, শুধু পৃথিবীতে না, পৃথিবীতে শুধু পৃথিবীতে যদি আমরা বলি তাহলে সেটি ভুল হবে। আমাদের বলা উচিত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে জিনিসটি একটি আছে এবং উল্লেখযোগ্য, অর্থাৎ দ্বিতীয় নেই, সেই জিনিসটির আগে আমরা অবশ্যই দি ব্যবহার করব। যেমন একটা জিনিস খেয়াল করো, দি আর্থ। যেমন আর্থ হচ্ছে একটা গ্রহ, যে গ্রহটাতে মানুষ নামক আমরা এই জীব বসবাস করি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু অসংখ্য গ্রহ আরও রয়েছে। তো কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই পৃথিবী বা আর্থ নামক গ্রহ কিন্তু একটাই রয়েছে। এরকম আর্থ নামক গ্রহ দ্বিতীয় কিন্তু নেই। তাহলে আমি যেরকম নিয়মটা বললাম যে পৃথিবীতে যেই জিনিসটি বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে জিনিসটি একটিই থাকবে, অর্থাৎ দ্বিতীয় থাকবে না, সেটির আগে অবশ্যই দি ব্যবহার করতে হবে। এই জন্য আর্থ, যেহেতু আর্থ নামক গ্রহ যেহেতু একটি আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই জন্য এটির আগে আমরা দি ব্যবহার করলাম। একইভাবে সান, এই সান, যেমন আমরা জানি সান, এই সূর্য বা সান, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু সূর্য একটি, সূর্য কিন্তু দ্বিতীয় আর নেই, একটি রয়েছে। এই জন্য এটিও যেহেতু একটি রয়েছে, সেহেতু এটির আগে আমরা দি ব্যবহার করব। এখন কথা হচ্ছে যে তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে জিনিসটি উল্লেখযোগ্য এবং একটি রয়েছে, সেটির পূর্বেই কি শুধু দি হবে? আসলে কিন্তু না। যেমন মনে করো তোমার দেশের মধ্যে কোনো একটা জিনিস উল্লেখযোগ্য এবং একটি রয়েছে, সেটির আগেও কিন্তু দি হবে। আমি পুনরায় বলছি, মনে রাখতে হবে শুধু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে না, মনে করো তুমি তোমার দেশের মধ্যে কোনো একটি জিনিস উল্লেখযোগ্য এবং একটি রয়েছে, দ্বিতীয়টি নেই, সেটির আগে কিন্তু অবশ্যই দি ব্যবহার করতে হবে। যেমন আমি এগুলো মুখে বলছি। যেমন মনে করো যে দ্য কক্সেস বাজার, এখানে কক্সেস বাজার সি বিচ বা সমুদ্র সৈকত, দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে যে সর্ববৃহৎ যে সমুদ্র সৈকত, বা আমাদের দেশের মধ্যেই যদি আমরা ধরি যে কক্সবাজার সমুদ্র সৈকত, আমাদের দেশে কিন্তু একটি রয়েছে, আমাদের দেশে কিন্তু দুটি নেই। তো যেহেতু একটি রয়েছে এবং উল্লেখযোগ্য একটি জিনিস, এই জন্য আমরা কি করব, কক্সেস বাজারের আগে দি ইউজ করব, কক্সেস বাজার। তবে একটা বিষয় তোমাদেরকে আমি বলে রাখতে চাই, তোমরা অনেকে যারা ইংরেজি নিউজ পেপার পড়ো, ইংরেজি নিউজ পেপার এবং এমনি ইংরেজি নিউজ পেপার কিন্তু এগুলোর গ্রামাটিক্যাল নিয়ম তারা ফলো করে না। একটা জিনিস দেখবে, যখন কিন্তু এই কক্সেস বাজার শব্দটাই যখন ইংরেজি নিউজ পেপারে যখন সংবাদের
হেডলাইন্স হিসেবে ব্যবহার হবে বা টপ স্টোরিজ হিসেবে ব্যবহার হবে, সেক্ষেত্রে কিন্তু তখন কক্সবাজারের আগে তারা দি ইউজ করবে না। তোমরা অনেক সময় খেয়াল করবে যে তুমি নিয়মে পড়ছো যে এই জিনিসটির আগে দি হয়, কিন্তু পত্রিকায় তুমি দেখলা ওই জিনিসটির আগে দি নেই। এখন আমি এটাই বোঝাতে চাচ্ছি যে পত্রিকার ক্ষেত্রে কিন্তু পত্রিকার মূলত কোনো গ্রামাটিক্যাল রুলস তারা ফলো করে না, এমনি সেন্টেন্স প্যাটার্ন তারা ফলো করে, কিন্তু আর্টিকেল এগুলো নিয়ম, বিশেষ করে আর্টিকেলের নিয়ম কিন্তু তারা ফলো করে না। তাহলে খেয়াল রাখতে হবে কক্সবাজার। আবার দেখো সমুদ্র সৈকত, যেটা আমরা বললাম কক্সবাজার সি বিচ। আবার সুন্দরবন, এটাও একটি উল্লেখযোগ্য এবং এটি আমাদের দেশে একটিই রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা দ্য সুন্দরবনস, তাহলে পৃথিবীতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমনকি একটা দেশের মধ্যে উল্লেখযোগ্য যে জিনিসটি একটি থাকবে, দ্বিতীয়টি থাকবে না, সেটির আগে অবশ্যই কি ব্যবহার করতে হবে? দি ব্যবহার করতে হবে। আশা করি বোঝা গেছে। এরপর রুল নাম্বার 2। রুল নাম্বার 2, তোমরা অনেকে বইয়ে এভাবে এই নিয়মটা পড়েছো। আমি এখন যেটি বলবো যে কোনো ভৌগোলিক নামের ক্ষেত্রে বা কোনো দেশের নাম যদি বর্ণনামূলক হয় তাহলে সেক্ষেত্রে সেটির পূর্বে দি হয়। এখন আমি এই নিয়মটির সাথে আরেকটু সংযুক্ত করব, সেটি হচ্ছে আচ্ছা দেখো, এবার আমি নিয়মটি বোঝানোর চেষ্টা করছি। নিয়মটি হচ্ছে এরকম যে যদি কোনো দেশের নাম সংক্ষেপে লেখা যায় এবং ওই দেশের নামটি, অথবা আমরা এভাবে বলতে পারি যদি কোনো দেশের নামকে আমরা ইলাবোরেট করতে পারি, অর্থাৎ ওটাকে আমরা বিশ্লেষণ করে বড় করতে পারি, তাহলে সেক্ষেত্রে সেই দেশটির নামের পূর্বে দি হবে। আবার বলছি, যদি কোনো দেশের নাম সংক্ষিপ্ত আকারে লেখা থাকে এবং ওই দেশের নামটিকে যদি আমরা বর্ণনা করতে পারি, অর্থাৎ ইলাবোরেট বা সম্প্রসারিত করতে পারি, তাহলে সেক্ষেত্রে ওই দেশটির নামের আগে দি হবে। যেমন ইউএসএ, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এটাকে তুমি বড় করতে পারবে, যেমন ইউতে হবে ইউনাইটেড, এসতে হচ্ছে স্টেটস অফ, এতে হচ্ছে আমেরিকা। তাহলে দেখো এখানে আমরা এই যে ইউএসএ, এই দেশটির যে সংক্ষিপ্ত নামটা আছে, এই দেশের সংক্ষিপ্ত নামটিকে কিন্তু আমরা ইলাবোরেট বা বিস্তৃত করতে পারলাম, বড় করতে পারলাম। তাহলে এই রকম যদি কোনো দেশের নাম আমরা ইলাবোরেট করতে পারি বা কোনো দেশের সংক্ষিপ্ত নামকে যদি আমরা দীর্ঘ করতে পারি বা দীর্ঘায়িত করতে পারি, তাহলে সেক্ষেত্রে ওইটির আগে দি হবে। আবার দেখো ইউকে, এখানেও এই নামটিকেও কিন্তু বড় করা যাবে। কিভাবে? ইউকে, ইউনাইটেড কিংডম, ইউতে ইউনাইটেড, কেতে কিংডম, ইউনাইটেড কিংডম, এটাকেও বড় করা যাবে। আবার দেখো কেএসএ, আমরা এই দেশটি কিন্তু আমাদের কাছে অত্যন্ত পরিচিত, তোমাদের কাছে হয়তো বা মনে হতে পারে যে এটি আবার কোন দেশের নাম, কিন্তু এই দেশটি আমাদের কাছে, সবার কাছে, বিশেষ করে মুসলিম বিশ্বের কাছে এই দেশটি অত্যন্ত পরিচিত নাম। এটা হচ্ছে যেমন সৌদি আরবিয়ার সম্পূর্ণ নাম হচ্ছে কিংডম অফ, কারণ তোমরা জানো ওটা হচ্ছে রাজতান্ত্রিক একটা দেশ। কেএসএ, কিংডম অফ সৌদি আরবিয়া। তো দেখো এটাকেও আমরা কিন্তু সম্প্রসারিত বা বড় করতে
পারছি, এটাকেও আমরা সম্প্রসারিত বা বড় করতে পারছি। এটার নামটা এটাকে দীর্ঘ করলে বা বিস্তারিত করলে কি হবে, ইলাবোরেট করলে কি হবে, কিংডম অফ সৌদি আরাবিয়া। ঠিক আছে, তাহলে এটাকেও দীর্ঘ করা যাচ্ছে, এই জন্য আমরা এটার সাথেও কি লিখবো, দি লিখবো। তাহলে যে সকল দেশের নামে সংক্ষিপ্ত রূপকে দীর্ঘ করা যাবে সেগুলোর আগে দি হবে। এখন দেখো এই নিয়মটা আমরা এভাবে পড়ে আসছি, এখন আরো নিয়ম আছে কিন্তু, শুধু এইটা না। যেমন আইরিশ রিপাবলিক, পিপলস রিপাবলিক, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, যেমন এগুলোতে তো সংক্ষিপ্ত রূপ নাই, তো এইগুলোর পূর্বে কি দি ব্যবহার করা যাবে না? অবশ্যই যাবে। মনে রাখতে হবে যে সকল দেশের সাথে রিপাবলিক থাকবে, যে সকল দেশের সাথে রিপাবলিক থাকবে সেই সকল দেশের নামের সাথে কি ব্যবহার করতে হবে, দি ব্যবহার করতে হবে। দেখো আইরিশ, আয়ারল্যান্ড আর কি আমরা যেটা বলি, আইরিশ এর সাথে দেখো রিপাবলিক শব্দ যুক্ত আছে, এই জন্য এটার সাথে অবশ্যই দি ব্যবহার করতে হবে। আবার দেখো পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, আমরা বাংলাদেশ শব্দের সাথে দি ইউজ করি না, কিন্তু যখনই ওই বাংলাদেশ শব্দের সাথে রিপাবলিক শব্দটা যুক্ত থাকে তখনই কিন্তু আমরা দি ব্যবহার করি। তাহলে এখানে দেখো রিপাবলিক শব্দটা থাকার কারণে অবশ্যই এখানে দি ব্যবহার করতে হবে। তাহলে মনে রাখতে হবে যে সকল দেশের সংক্ষিপ্ত নামকে দীর্ঘ করা যাবে বা বড় করা যাবে এবং যে সকল দেশের নামের সাথে রিপাবলিক শব্দটা যুক্ত থাকবে, কিংডম শব্দ যুক্ত থাকবে, সেই দেশগুলোর নামের সাথে আমরা অবশ্যই কি ব্যবহার করব, দি ব্যবহার করব। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমাদের দৈনন্দিন জীবনে যে বিষয়টি আমাদের বেশি কাজে লাগে সেটি হচ্ছে তারিখ। তারিখ আমাদের বিভিন্ন ক্ষেত্রে তারিখ ব্যবহার করতে হয়, তো তারিখবাচক শব্দের ক্ষেত্রে দি ব্যবহার করতে হয়। এখন এটা কিন্তু দুই রকম একটু ব্যাপার রয়েছে, কখনো তারিখবাচক শব্দের পূর্বে তুমি দি ব্যবহার করতে পারবে, কখনো পারবে না। এখন তারিখবাচক শব্দের পূর্বে কখন দি ব্যবহার করতে পারবে এবং কখন দি ব্যবহার করতে পারবে না। একটা বিষয় বলে রাখি, তোমাদের কিন্তু আর্টিকেল ব্যবহারের পাশাপাশি তোমাদেরকে কোথায় আর্টিকেল ব্যবহার করতে হবে না, where you shouldn't use articles, you have to know this. কোথায় তোমাদেরকে আর্টিকেল ব্যবহার করতে হবে না সেটাও কিন্তু জানতে হবে। এই জন্য তারিখবাচক শব্দের পূর্বে কখন আমি আর্টিকেল ইউজ করব আর কখন করব না সেটাও কিন্তু জানতে হবে। আর একটা বিষয় বলে রাখি, এই একটু আগে আমি যে দুটি নিয়ম আলোচনা করেছি ওগুলোতে তুমি যদি আবার কোথায় আর্টিকেল ইউজ করতে হবে না, এগুলো যদি তুমি শুধু এগুলোও জানো কোথায় আর্টিকেল ইউজ করতে হবে, এগুলো জানলে তুমি এমনি বুঝতে পারবে কোথায় ব্যবহার করতে হবে না। তো তারিখবাচক শব্দ আমরা একটু খেয়াল করি। হি ওয়াজ, হি ইজ গোয়িং there, he is going there on 20th November. আচ্ছা দেখো, এখানে আমি দুটি উদাহরণ দিয়েছি, একই সেন্টেন্সকে আমি এখানে দুইভাবে লিখেছি। তো এখানে দেখো একটা সেন্টেন্সই লেখার কারণ হচ্ছে তাহলে তুমি বুঝতে পারবে যে একই সেন্টেন্স আমরা কয়ভাবে লিখতে পারি এবং কোথায় আর্টিকেল ব্যবহার করব আর কোথায় করব না। যেমন
হি ইজ গোয়িং দেয়ার অন 20th November। এখানে দেখো একটা জিনিস খেয়াল রাখবে, তোমরা বাংলা ব্যাকরণে সংখ্যাবাচক শব্দ পড়েছো। বাংলা ব্যাকরণে সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? ঠিক 4 প্রকার। বাংলা ব্যাকরণে শব্দ সংখ্যাবাচক শব্দ 4 প্রকার, কিন্তু ইংরেজিতে সংখ্যাবাচক শব্দ 2 প্রকার। একটি হচ্ছে অর্ডিনাল নাম্বার আর একটি হচ্ছে কার্ডিনাল নাম্বার। যেমন মেডিকেল টার্মে আছে কার্ডিওলজি, ঠিক তেমন ওই কার্ডিনাল নাম্বার। তাহলে একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার আর একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার বলতে আমরা আসলে কি বুঝি? অর্ডিনাল অর্ডিনাল নাম্বার বলতে আমরা কি বুঝি? আমরা যেটাকে বাংলায় বলি ক্রমবাচক সংখ্যা বা ক্রমবাচক সংখ্যা, এক কথায় যেটা ধারাবাহিকতা নির্দেশ করে, অর্ডিনাল নাম্বার। তাহলে একটা জিনিস খেয়াল রাখবে যে তারিখবাচক শব্দটি যখন ক্রমবাচক বা অর্ডিনাল নাম্বারে থাকবে তখন তারিখবাচক শব্দটির আগে অবশ্যই দি ব্যবহার করতে হবে। এখন আমি একটা টেকনিক বলে দেই, তুমি তারিখবাচক শব্দটা অর্ডিনাল নাম্বারে আছে এটা তুমি আসলে বুঝবে কিভাবে? এটা বোঝার একটা শর্টকাট এবং ইজি একটা টেকনিক আছে। শর্টকাট এবং ইজি টেকনিক, তুমি দেখবে কোনো যদি গাণিতিক সংখ্যার সাথে, যদি কোনো গাণিতিক সংখ্যার শেষে বা সাথে ST ND RD TH এগুলো যদি থাকে, আবার বলছি আমি, যদি কোনো গাণিতিক সংখ্যার শেষে ST ND RD এইরকম যদি কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে সেটি কি, সেটি হচ্ছে ক্রমবাচক সংখ্যা। যেমন দেখো 20th, এখানে 20 গাণিতিক সংখ্যার সাথে কিন্তু TH আছে, এই যে এই TH-টা আছে না, এই TH আছে, তার মানে এটি অর্ডিনাল নাম্বারে লেখা আছে। এই জন্য অবশ্যই এটার সাথে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? দি ব্যবহার করতে হবে। কিন্তু এখানে দেখো, এখানে গাণিতিক সংখ্যাটির সাথে কিন্তু কোনো TH বা RD বা ND বা ST এরকম কোনো ফ্র্যাকশন বা এরকম কোনো লেটার যুক্ত নেই। না থাকার কারণে আমরা কি করব? আমরা এখানে কোনো আর্টিকেল ইউজ করতে পারবো না। এখানে কি ইউজ করতে হবে? ক্রস ইউজ করতে হবে। তাহলে আমি আবার বলছি যে যদি কোনো তারিখবাচক সংখ্যার সাথে অর্ডিনাল নাম্বার অর্থাৎ ক্রমবাচক এরকম যদি ক্রমবাচক শব্দাংশ থাকে তাহলে সেক্ষেত্রে, বা ক্রমবাচক এরকম যদি সাইন থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওইটির আগে, তারিখবাচক শব্দটির আগে দি ব্যবহার করতে হবে, আর না থাকলে এরকম ক্রস ব্যবহার করতে হবে। Okay, now we will discuss about race or a group of people. এখন আমরা যে নিয়মটি আলোচনা করব সেটি হচ্ছে কোনো জাতি, নেশন or community। এখন আমরা কোনো নেশন বা কমিউনিটি অর্থাৎ কোনো জাতি বা সম্প্রদায় এরকম একটি নিয়ম আছে, আমরা সেই নিয়মটি নিয়ে আলোচনা করব। তোমরা একটা নিয়ম, প্রথমে আমি উদাহরণ দিয়েই বলি তাহলে সেক্ষেত্রে সহজ হবে। ইংলিশ, The English is a country loving, আমি এখানে প্যাট্রিয়টিক নেশনে দিতে পারতাম, ওটাও হতো, তো যাই হোক আমি একটু আলাদা ইউজ করেছি। এখন দেখো বলছে যে আমরা এই নিয়মটি জানি যে যদি কোনো শব্দ দ্বারা কোনো জাতি বা গোষ্ঠীকে বোঝায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওইটির আগে দি ব্যবহার করতে হবে। আবার বলছি যে
যদি কোনো শব্দ দ্বারা কোনো জাতি বা গোষ্ঠীকে বোঝায় অবশ্যই সেটির আগে দি ব্যবহার করতে হবে। বলছে ইংলিশ ইজ আ সরি এখানে আর হবে, দ্য ইংলিশ আর আ কান্ট্রি লাভিং নেশন। বলছে যে ইংরেজরা দেশপ্রেমিক জাতি, অর্থাৎ তারা দেশকে, নিজের দেশকে খুব ভালোবাসে। ইংরেজদেরকে আলট্রা ন্যাশনালিস্টও বলা হয়, অর্থাৎ তারা নিজের দেশকে ছাড়া কিছুই বোঝে না, তারা নিজের দেশকে ছাড়া কিছুই বোঝে না, নিজের দেশের স্বার্থের জন্য তারা যে কোনো কিছুই করতে পারে। তাহলে এখানে ইংলিশ শব্দটা দ্বারা কিন্তু একটা জাতিকে, অর্থাৎ ইংরেজ জাতিকে বুঝিয়েছে। তো এখানে ইংলিশ শব্দটা দ্বারা যেহেতু ইংরেজ জাতিকে বুঝিয়েছে, এই জন্য এটির আগে অবশ্যই আমরা কি ব্যবহার করব, এটা হচ্ছে জাতিবাচক, এটির আগে আমরা দি ব্যবহার করলাম। আবার আমরা এরকম আরো ব্যবহার করতে পারি, The Germans are very aggressive, অর্থাৎ জার্মানরা কি অত্যন্ত কলহপ্রিয়, অর্থাৎ জার্মানরা যুদ্ধ বিগ্রহ খুব পছন্দ করে। এরা এমন একটা এবং অত্যন্ত, যেটাকে আমরা বলি হট টেম্পার্ড জাতি। তো এখানে দেখো জার্মানস, এখানে জার্মানস শব্দটা যারা, অর্থাৎ জার্মানিতে বসবাসকারী লোকজন, অর্থাৎ জার্মান পিপলদেরকে বুঝিয়েছে, অর্থাৎ জার্মান জাতিকে বুঝিয়েছে। তাহলে এখানে জার্মান শব্দটি দ্বারা জার্মান জাতিকে বুঝিয়েছে, অর্থাৎ জার্মানিতে যে সকল লোকজন বসবাস করে ওই সকল লোকজনকে বুঝিয়েছে, পুরো জার্মানিতে যেই সকল মানুষগুলো বসবাস করে সব লোককে, তাহলে একটা জাতিকে বুঝিয়েছে। তাহলে এই কারণে আমরা জার্মান শব্দটার আগে দি ব্যবহার করলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে ইংলিশ এবং জার্মানস, এইখানে কিন্তু দুটি শব্দই কি, দুটি শব্দই নাউন। তাহলে এখন কোনো নাউন দ্বারা যদি জাতি বা গোষ্ঠী বোঝায় তাহলে সেটির আগে দি হবে। এখন মাঝে মাঝে আমরা অনেক সময় দেখি অনেক অ্যাডজেক্টিভ দ্বারাও কি জাতি বা গোষ্ঠী বোঝায়, এখন সেক্ষেত্রে কি তাহলে দি হবে না? অবশ্যই হবে। এই নিয়মটি খেয়াল রাখতে হবে, অ্যাডজেক্টিভ হোক বা নাউন হোক, যেটাই হোক না কেন জাতি বা গোষ্ঠী বোঝালে সেটির আগে অবশ্যই কি করতে হবে, দি ব্যবহার করতে হবে। আমি আবার বলছি, যদি কোনো শব্দ দ্বারায়, সেটি নাউন হতে পারে অথবা অ্যাডজেক্টিভ হতে পারে, যেটিই হোক না কেন যদি সেটি দ্বারা জাতি বা গোষ্ঠী বোঝায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার আগে দি ব্যবহার করতে হবে। আমি ওরকম একটা অ্যাডজেক্টিভ দিয়ে উদাহরণ দিচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করো, পায়াস এই শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ চেনার কিছু সহজ নিয়ম রয়েছে, যেমন এখানে দেখো ও ইউ এস আছে, তার মানে এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ এবং এটি দ্বারা কোনো গুণ বোঝায়। তো এখন দেখো বলছে পায়াস আর এভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ গিফটেড, বলছে তারা যা পেয়েছে, এখানে প্যাসিভ ফর্মে করেছি, এটার মানে বোঝাচ্ছে যে সর্বশক্তিমান আল্লাহ বা স্রষ্টা তাদেরকে যা দিয়েছে সেটি। এখানে এই জন্য আমি এখানে প্যাসিভ করেছি, দে হ্যাভ বিন গিফটেড, এই জন্য কিন্তু প্যাসিভ করা হয়েছে। তার মানে এখানে বোঝাচ্ছে যে ইনডিরেক্টলি স্রষ্টাকে বোঝাচ্ছে যে স্রষ্টা তাদেরকে যা দিয়েছে তারা তাই নিয়েই সন্তুষ্ট। এখানে দেখো পায়াস শব্দটি দ্বারা কিন্তু একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে। আমরা জানি আমাদের সমাজে ধার্মিক, অধার্মিক, ধনী, দরিদ্র, ভিক্ষুক, অন্ধ, খোড়া বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, বিভিন্ন ধরনের মানুষ। কিন্তু এখানে পায়াস শব্দটি দ্বারা দেখো একটি নির্দিষ্ট একটি গোষ্ঠীকে বোঝাচ্ছে। তো যারা ধার্মিক শুধুমাত্র
তাদেরকেই বোঝাচ্ছে। এখানে একজন ধার্মিককে বোঝায় নাই, পৃথিবীতে কিন্তু অনেক ধার্মিক রয়েছে, এখানে অনেক ধার্মিককে একসাথে বুঝিয়েছে, অর্থাৎ একটা গোষ্ঠী বোঝাচ্ছে, বিশেষ ধরনের মানুষের একটা গোষ্ঠী। এই জন্য এটির আগে আমরা দি ব্যবহার করলাম। তাহলে যদি কোনো শব্দ দ্বারা জাতি, গোষ্ঠী বা সম্প্রদায় বোঝায়, তাহলে সেক্ষেত্রে সেটির আগে আমরা দি ব্যবহার করব। এরপরে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে রোড বা স্ট্রিট বা অ্যাভিনিউ এগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত কখন দি ব্যবহার করব, কখন করব না। যেমন আমরা জানি যখন কোনো যখন রোড থাকবে, কোনো কিছু নাম দেখা যাচ্ছে যেটা দিয়ে গাড়ি বা যানবাহন চলাচল করে, ওটার সাথে যদি ওরকম কোনো জায়গার সাথে বা কোনো শব্দের সাথে যদি রোড শব্দটা যুক্ত থাকে, তাহলে সেটির আগে আমরা দি ব্যবহার করব। আর স্ট্রিট বা অ্যাভিনিউ এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে, বা ক্রস রোডস এরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা দি ব্যবহার করব না। ক্রস রোডস আমি একটি শব্দ বলেছি, আমরা বাংলায় অনেক সময় মোড় বলে থাকি, এই মোড়ের ইংরেজি হচ্ছে ক্রস রোডস। ক্রস বানান হচ্ছে এরকম, তোমরা জানো, CROSSROADS, ক্রস রোডস। ক্রস রোডস মানে হচ্ছে আমরা বাংলায় যেটাকে আমরা মোড় বলি। এখন মনে করো এরকম খুলনা ঢাকা রোড, খুলনা ঢাকা রোড। খুলনা ঢাকা রোড। দেখো এখানে খুলনা ঢাকা, দ্যাট মিন্স খুলনা টু ঢাকা, এখানে এইটির পরে রোড শব্দটি উল্লেখ আছে, এই জন্য এখানে আমরা অবশ্যই কি ব্যবহার করব, দি ব্যবহার করব। তাহলে যখন রোড শব্দের উল্লেখ থাকবে, কোনো জায়গার নামের সাথে যখন রোড শব্দটি উল্লেখ থাকবে, তখন তার আগে আমরা দি ব্যবহার করব। আর যদি রোড শব্দ না যুক্ত থেকে যদি স্ট্রিট বা অ্যাভিনিউ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ওখানে দি ব্যবহার করব না, ইভেন কোনো আর্টিকেল ইউজ হবে না, সেখানে আমরা ক্রস ইউজ করব। যেমন লালমাই স্ট্রিট, এখানে দেখো লালমাই শব্দটির সাথে কিন্তু স্ট্রিট শব্দ যুক্ত হয়েছে, এখানে কিন্তু রোড শব্দ যুক্ত হয়নি, এই জন্য এখানে আমরা কি করলাম, ক্রস চিহ্ন ব্যবহার করেছি। আবার অ্যাভিনিউ শব্দটা যদি আমরা বলি, যেমন নজরুল অ্যাভিনিউ, নজরুল অ্যাভিনিউ, এখানে নজরুল শব্দটির সাথে অ্যাভিনিউ শব্দটি উল্লেখ আছে, এই জন্য এখানে আমরা ক্রস ইউজ করলাম। আচ্ছা, এবার আমি আজকে সর্বশেষ নিয়মটি আলোচনা করব, যে পেশা অর্থাৎ জীবিকা। মানুষ পৃথিবীতে যা কিছু করে, যেটাই করুক না কেন, মানুষ কিন্তু বেঁচে থাকার তাগিদে করে, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য। তো যাই হোক, এবার আমরা এই জীবিকা রিলেটেড একটি নিয়ম নিয়ে আলোচনা করব। তাহলে সেটি কি, সেটি হচ্ছে যে যদি কোনো নাউন দ্বারা কারো পেশা বা জীবিকা বোঝায়, যদি কোনো নাউন বা এক কথায় আমরা এখানে বলার কোনো অবকাশ নেই, এখানে আমি নাউন যদিও বলছি,
আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে আর্টিকেলের কাজই হচ্ছে আর্টিকেল কি করবে, নাউন বা নাউন ফ্রেজ, অর্থাৎ এক কথায় নাউনের পূর্বে বসবে, অন্য কারো পূর্বে বসার কোনো সুযোগ নেই আর্টিকেলের। এজন্য আমি বলছি যে যদি কোনো নাউন দ্বারা কোনো পেশা অর্থাৎ কারো জীবিকা বা কারো পেশা বোঝায় তাহলে সেক্ষেত্রে সেটির আগে দি বসবে। যেমন আমি কিছু উদাহরণ দিচ্ছি। He joined the hospital. He joined bar. He joined music club. একটা জিনিস খেয়াল করো, বলছে হি জয়েন্ড হসপিটাল। এখন এখানে বলছে সে হসপিটালে যোগদান করেছিল, তার মানে কি হয় সেখানে সে ডাক্তার হিসেবে চাকরি গ্রহণ করেছিল, প্রবেশ করেছিল, হয়তোবা হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, অর্থাৎ যেটাকে আমরা অনেক সময় নার্স বা বিভিন্ন হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা ডক্টর অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে যোগদান করেছিল। তার মানে এখানে বোঝাচ্ছে সে রোগী হিসেবে হসপিটালে জয়েন করে নাই, সে কি করছে, সে এখানে হি জয়েন্ট দি হসপিটাল, তার মানে বোঝাচ্ছে যে সে ডাক্তার হিসেবে, অর্থাৎ সে ডাক্তার পেশা হিসেবে সে সেখানে ডাক্তারি পেশাকে গ্রহণ করে, অর্থাৎ ডাক্তার হিসেবে সে সেখানে যোগদান করেছে তার জীবিকার জন্য। তাহলে এখানে হসপিটাল বলতে তার পেশা বোঝাচ্ছে এখানে, অর্থাৎ এটা হচ্ছে তার পেশার জায়গা। হি জয়েন্ট দি হসপিটাল। আবার দেখো হি জয়েন্ট দি বার, যেমন অনেকে দেখা যাচ্ছে যে এখানে হি জয়েন্ট দি বার আমরা সবাই চিনি, তো দেখা গেল যে সে একটা বার বা ক্লাবে সে কি করছে, সে দেখা গেল যে সে একটা হয়তো বা বার ম্যানেজার হিসেবে যোগদান করেছে। তো এখানে বারে যোগদান করার মাধ্যমে সে কি করছে, সে তার জীবিকা উপার্জন করছে, তার মানে এখানে সে প্রফেশন হিসেবে সেখানে যোগদান করেছে। তাহলে হি জয়েন্ট দি বার। আবার হি জয়েন্ট দি মিউজিক ক্লাব, হি জয়েন্ট দি মিউজিক ক্লাব। এখানে ধরে নাও সে কি করেছে, সে সেখানে ডিজে হিসেবে সে সেখানে যোগদান করেছে। আমরা ডিজের ফুল ফর্ম জানি ডিস্ক জকি, অর্থাৎ বিভিন্ন ক্লাবে, নাইট ক্লাব বা বিভিন্ন বারে গেলে দেখবা যে একজন কিন্তু মিউজিক অপারেট করার জন্য থাকে, তাকে আমরা কি বলি, ডিজে অর্থাৎ ডিস্ক জকি। সে সেখানে ওই কাজটা করার মাধ্যমে কি করে, নিজের জীবিকা উপার্জন করে, অর্থাৎ সে সেখানে পেশা হিসেবে যোগদান করেছে, পেশা হিসেবে নিয়েছে। তাহলে এখানে হি জয়েন্ট দ্য মিউজিক ক্লাব, ডি হলো। আরো সহজ যদি একটা লাস্ট উদাহরণ দেই, হি জয়েন্ট দি পুলিশ, হি জয়েন্ট দি পুলিশ, তার মানে এখানে দেখো সে সেখানে পুলিশ বাহিনীতে যোগদান করেছে, সে তার জীবিকা উপার্জনের জন্য, অর্থাৎ তার পেশা হিসেবে সে সেটাকে নিয়েছে। তাহলে হি জয়েন্ট দ্য পুলিশ। তাহলে মনে রাখতে হবে যদি কোনো শব্দ, যদি কোনো নাউনের পূর্বে বা যদি কোনো নাউনকে আমরা পেশা হিসেবে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা সেটার পূর্বে দি ব্যবহার করব। আচ্ছা, আর একটা উদাহরণ দেই, হয়তো বা এগুলো বুঝতে তোমাদের কঠিন হয়েছে, যেমন কঠিন লেগেছে, হি জয়েন্ট দি বা হি জয়েন্ট দি মস্ক। এখানে দেখো হি জয়েন্ট দি মস্ক, সে মসজিদে যোগদান করেছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে হয় সে মসজিদে একজন ইমাম হিসেবে যোগদান করেছে, না হলে সে মসজিদে একজন মুয়াজ্জিম হিসেবে যোগদান করেছে। যোগদান করে সে কি করছে, সে ওখান থেকে তার জীবিকা উপার্জন করছে। তাহলে এটা তার প্রফেশনের একটা জায়গা বা পেশার জায়গা। তাহলে আমি যেটা বললাম, যদি কোনো নাউন আমরা পেশা হিসেবে ব্যবহার করি, কারো পেশা হিসেবে, তাহলে ওই নাউনটির আগে দি হবে। তো আশা করে আমি এতক্ষণ যা আলোচনা করলাম আশা করি সেগুলো তোমাদের বোধগম্য হয়েছে, তোমরা বুঝতে পেরেছো। তো যদি কোনো সমস্যা থাকে নেক্সট ক্লাসে বা আমাদের কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে জানাবে যা যা তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে বা যেখানে তোমাদের সমস্যা রয়েছে। কোনো প্রশ্ন থাকলে সেখানে তোমার কোয়েশ্চেন ড্রপ করবে, আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, নেক্সটে আবার দেখা হবে।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।